গাজা দখলের জন্য $640 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। সুদানে নামাজ আদায়কালে মসজিদে ড্রোন হামলায় ৭৮ মুসল্লি নিহত। বাংলাদেশ সহ ৯ দেশকে ভিসা নিষেধাজ্ঞা দিল আরব আমিরাত। এবার বাংলাদেশ প্রসঙ্গ। এই অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয় বলেছেন শিশির মনির। ঢাকায় ছাত্রলীগ ও সৈনিক লীগের ৩ নেতা গ্রেপ্তার। চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা। এবং ঢাকায় এসি বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ। শুরুতেই গাজা প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা তো নিচ্ছেই না, বরং ভেতরে ভিতরে অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। গাজা আগ্রাসন সহ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরির কারণে ইসরায়েলের বিরুদ্ধে পুরো বিশ্বে আওয়াজ উঠলেও এখন পর্যন্ত তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন এ সমর্থন পেয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা এখন পুরো গাজার দখল নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের। আর এই পরিকল্পনা বাস্তবায়নে দখলদার রাষ্ট্রটিকে আরও $640 কোটি অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চ্যানেলের মধ্যে নিয়মিত অস্ত্র গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে ৩০টি AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাঙ্ক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাঙ্কগুলোর মধ্যে ধরা হয়েছে যথাক্রমে $৩৮০ কোটি এবং $১৯০ কোটি। বাকি $৭০ কোটি ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলা বারুদ বাবদ। নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এই অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে পুরোদমে। হামাস উৎখাত ও জিম্মি মুক্তির নামে ২৩ মাসেরও বেশি সময় ধরে চালানো এই আগ্রাসনে গাজায় ৬২,০০০-এরও বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া আহত হয়েছেন ১,৬৬,০০০-এরও বেশি মানুষ। সেই সঙ্গে ধ্বংস হয়ে গেছে ভূখণ্ডটির ৮০%-এরও বেশি অবকাঠামো। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য গাজার দখল নেওয়া, আর এই বেআইনি কাজে তাকে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত ২ বছরে অন্তত ৬ বার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স এবং সৌদি আরব। আর এরই মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এই পদক্ষেপ নিচ্ছে লিসবন। পর্তুগাল ইউরোপের ২৭টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের EU সদস্য। এই জোটের অল্প কয়েকটি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। EU জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। EU জোটের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল। সুদানের দারফুরের এল ফাশার শহরের একটি মসজিদে ফজরের নামাজ আদায়কালে মুসল্লিদের উপর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৮ জন মুসল্লি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এই হামলার জন্য দায়ী করা হয়েছে আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF কে। তবে গোষ্ঠীটি এখনও এ হামলার দায় স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায়কালে হঠাৎ ড্রোন হামলা হয়। এতে ৭৮ জন মুসল্লি নিহত ও অনেকে আহত হয়েছেন।
বাংলাদেশ সহ 9টি দেশের উপর পর্যটন ও কর্ম ভিসার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। 2026 সালের জানুয়ারি থেকে এই নির্দেশনা কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই 9 দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূখণ্ড রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-19 মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি, যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফৌজদারি আইন ও সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই প্রতিক্রিয়া জানান। শিশির মনির লিখেছেন, বৈধতার মূল উৎস 106 অনুচ্ছেদ নয়, জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশই বৈধতার একমাত্র উৎস। তিনি আরও লিখেছেন, এটি বুঝতে না পারলে ভুল করবেন, একদিন অনুশোচনা করবেন, আশা করি এগো থেকে বের হয়ে আসবেন। এর আগে গত বছরের 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। আপিল বিভাগ সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দেন। আইনি বিশেষজ্ঞদের কেউ কেউ আপিল বিভাগের এই মতামতকে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা বলে মনে করেন। তবে আইনি বিশেষজ্ঞ অ্যাডভোকেট শিশির মনিরের মতে এই অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে গণ অভ্যুত্থানকে আইনি স্বীকৃতি দিতে হবে। রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 2 নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের 1 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ, মতিঝিল থানার 8 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান ও খিলগাঁও থানার সৈনিক লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বাবু। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেল 3:45টার দিকে খিলগাঁও থানা এলাকা থেকে আকাশ ও তাহমিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে রাত 10:10টার দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য বাবুকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে এক পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গার উথিলিতে পূর্বশত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার দামুল হুদা সার্কেলের মুস্তাফিজুর রহমান। নিহতরা হলেন উতলি গ্রামের মাঝের পাড়ার মৃত্যু খোদা বক্স মণ্ডলের 2 ছেলে আনোয়ার 55 ও হামজা 45। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও হামজা 2 ভাই শনিবার সকালে উথলি গ্রামের 72 নং বীজ মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় 8-10 জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে 2 ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে আনোয়ারের মৃত্যু হয়।